2 বছর পর প্রাক্তন প্রেমিকের সাথে দেখা। আমরা দুজন একটি রেস্টুরেন্টে বসে আছি। আমি মাথা নিচু করে বসে আছি, আর রোহান আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমার মাথাটা উপরে করে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি বললাম, আজ হঠাৎ করে নতুন ভালোবাসার উদয় কিভাবে হলো? ঠিক 2 বছর আগেই তো আমার হাতটা ছেড়ে তুমি চলে গেছো। তুমি 2 বছরের ভালোবাসা ব্রেকআপ করে দিয়েছো। দ্বিতীয়বারের মতো আমার জীবনে আবার ফিরে আসতে চাচ্ছ? রোহান বলল, প্লিজ অনামিকা, আমাকে আর তুমি ফিরিয়ে দিও না। কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি আর। এবারে শুধু প্রপোজ নয়, আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। আই লাভ ইউ অনামিকা। আমি রোহানের কথা শুনে অপলক ভাবে তাকিয়ে রইলাম তার মুখ পানে। মনে মনে কিছু একটা ভাবলাম, ছোট্ট করে প্রতি উত্তর করে পড়লাম, নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রোহান। আমাকে ইতস্ত বোধ করতে দেখে সে আমার হাত দুটি তার হাতের মধ্যে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবে অনামিকা? তার চোখ জোড়া বড় বড় করে আমার দিকে ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে অস্ফুটিত স্বরে বলল, বিয়ে এখন কিভাবে সম্ভব? সে রেস্টুরেন্টে সবার সামনে আমার হাতটি ধরে আমাকে দাঁড় করিয়ে দেয়। আশেপাশের লোকজন দেখছে আমাদের, সেদিকে অবশ্য রোহানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আমার হাতটি নিয়ে তার বুকের উপরে রেখে সুকণ্ঠে বলল, আমি এখনো বেকার, কিচ্ছু করি না, কিন্তু তোমাকে বিয়ে করে আমার কাছে আনতে আনতে ততদিনে ঠিক একটা জব পেয়ে যাব। হয়তো ততদিনে তোমাকে আর্থিকভাবে সুখে রাখতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি একেবারে খারাপও রাখবো না। আমি আর পারলাম না রোহানের কথা না রাখতে। আমি বললাম, ঠিক আছে, তুমি যেটা বলো সেটাই হবে, তবে এখন বিয়ে করলে পরিবারের কাউকে জানানো যাবে না। আমাদের সম্পর্কটা শুরু হবে সেদিন যেদিন বাড়ির সবাই আমাদেরকে মেনে নিবে। সেজন্য দুজনে আলাদা থাকবো। আমি আমার বাড়িতে আর তুমি তোমার বাড়িতে থাকবে, তবে রোজ আমাদের নিয়ম করে ফোনে কথা বলতে হবে, দেখা করতে হবে। রোহান মিষ্টি হেসে বলল, ওকে সোনা আমার, চলো তাহলে বিয়ের কাজটা সেরে আসি। এটা বলেই দুজন বের হয়ে যায়। আমি আর রোহান দুজনেই কাজী অফিসে গেলাম। কাজী সাহেব আমাদের সবকিছু জিজ্ঞাসা করে বিয়ে করিয়ে দেয়। কাজী সাহেব বলল, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী। আপনাদের দুজনের জন্য সব সময় শুভকামনা। রোহান বলল, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দুজনের জীবন অনেক সুন্দর হয়। তাহলে আজ আমরা আসি। দুজনেই বের হয়ে যায়। একদিন হুট করে আমার বাবা আমার সামনে এসে বলল, তোকে কোন দিক দিয়ে আমি অসুখী রেখেছি? সব সময় যা চেয়েছিস তাই দিয়েছি। তুই কি করে পারলি আমাকে না বলে অন্য একটা ছেলেকে বিয়ে করতে? আমাদের পরিবারের মান সম্মানটাও একবার ভাবলি না মা? মানুষ আজ আমাকে ছিছি করছে। আমি বললাম, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ভয়ে ছিলাম যদি তুমি মেনে না নাও আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না, তাই এমন করেছি। বাবা বলল, না, আমি এ বিয়ে মানি না। তুই এই ছেলেটাকে ভুলে যা, আগামীকালই ডিভোর্স লেটার পাঠাবি। বাবা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। আমি কি করব বুঝতে না পেরে কান্না করতে লাগলাম, আর মোবাইলটি বের করে রোহানকে কল দিতে লাগলাম। রোহানের মা রোহানের কাছে এসে বলল, তোর যদি কাউকে পছন্দ তুই আমাকে বলতে পারতি। তুই কিভাবে পারলি আমাকে না বলে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতে? তুই তো আগে থেকেই জানতিস তোর জন্য আমার বোনের মেয়েকে ঠিক করে রেখেছিলাম। আমি এখন ওদেরকে মুখ দেখাবো কি করে? রোহানের মোবাইলে বারবার কল আসছে অনামিকার। সে বারবার কল কেটে দিচ্ছে। রোহান বলল, মা আমাকে তুমি মাফ করে দাও। আমি তো অলরেডি অনামিকাকে 2 বছর ধরে ভুলেছিলাম। আমি আর পারলাম না নিজেকে ওর থেকে দূরে রাখতে। এতে অনামিকার কোনো দোষ নেই। আমি ওকে প্রপোজ করি এবং বিয়ে করার কথা বলি। মা তোমরা আমাদের সম্পর্কটা মেনে নাও। মা বলল, অন্তত আমি বেঁচে থাকতে এ বিয়ে আমি মেনে নিব না। তুই কালকেই ওই মেয়েকে ডিভোর্স দিবি, তা না হলে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। এই আমি বলে দিলাম, এখন সিদ্ধান্তটা তোর। কথাটি বলেই মা সেখান থেকে চলে যায়। রোহান অনামিকার কলটা রিসিভ করে কানে দেয়। অনামিকা বলল, রোহান তুমি খুব শীঘ্রই আমার সাথে দেখা করো। বাড়িতে আমার বাবা তোমার আর আমার সম্পর্ক এবং আমাদের বিয়ে জেনে গেছে। রোহান বলল, হ্যাঁ, আমার মাও আমাদের ব্যাপারে জেনে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বের হও, আমি তোমার সাথে দেখা করতে আসছি। এই বলে কলটি রেখে দেয়। রোহান বলল, এখন আমি কি করব বলো? আমার তো আর কোনো কিছুই করার নেই। মা এ বিষয়ে আমাকে কঠোর আদেশ দিয়েছেন, যদি আমি ডিভোর্স না দেই মা আত্মহত্যা করবে বলেছেন, আর মাও তোমাকে মেনে নিতে পারবে না। এ কথা শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। এ কি বলছো রোহান? বাড়িতে মেনে নেয়নি তো কি হয়েছে? চলো আমরা পালিয়ে কোথাও চলে যাই। আমার কথার প্রতি উত্তরে রোহান কাট কাট কণ্ঠে বলল, না, আমি পরিবারের বড় ছেলে, আমি এমনটা করতে পারবো না। তাহলে এখন কি করব? কথা তো ছিল কেউ মেনে না নিলেও আমরা পালিয়ে যাব, আমরা আলাদা থাকবো। তাহলে তুমি এখন এসব কি বলছো? আগে যেটা বলেছি সব ভুলে যাও, এমনকি আমাদের বিয়েটাও ভুলে যাও। রোহানের কথা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, চোখে ছলছল করছে অশ্রু। আমি তার হাত ধরে কান্না জড়ানো কণ্ঠে বললাম, মানে কি? কিভাবে সম্ভব? চাইলেই কি সব ভুলে যাওয়া যায়? রোহান এক ঝটকায় আমার হাতটি সরিয়ে দিল। রাগী ও শক্ত গলায় বলল, আমি এত কিছু জানি না, বিয়েটা ছিল একটা ভুল, তাই সবকিছু ভুলে যাওয়া অনামিকা। এই বলে রোহান সেখান থেকে চলে যায়। আমি অশ্রুসিক্ত চোখে তার চলনে তাকিয়ে আছি। বেশ অবাক লাগছে, নিজের কানকে আজ নিজেই বিশ্বাস
বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ঘুম ভেঙে গেলে সব আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু এটা যে স্বপ্ন নয়, চিরন্তন বাস্তব। মনে মনে নিজেকে প্রশ্ন করলাম, এই কি সেই রোহান যে আমাকে ভালোবাসতো? আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। আমি বসে বসে কান্না করতে লাগলাম। রোহান আমার থেকে দূরে চলে গেল এবং আমিও তার থেকে দূরে সরে আসলাম। এরই মধ্যে 2 বছর পেরিয়ে গেল। আমাদের দুজনের দেখা হয়নি, আর না কোনো কথা হয়েছে। বাবা এসে বলল, মারে, এভাবে আর কত বছর কাটাবি? তুই বড় হয়েছিস, বাড়িতে একের পর এক তোর জন্য বিয়ের প্রস্তাব আসছে। এরকম একটা জোয়ান মেয়ে বাড়িতে থাকলে মানুষ কত কি বলে তুই জানিস? আমি চোখ মুছে বাবাকে বললাম, বাবা, আমি ইসলামিক শরীয়ত মোতাবেক একজনকে বিয়ে করেছি এবং তাকেই মন প্রাণ দিয়ে স্বামী হিসাবে মানছি। আমি আপাতত পড়ালেখা চালিয়ে যেতে চাই। আমি এই মুহূর্তে বিয়ের কোনো কিছুই ভাবছি না, তুমি চলে যাও। বাবা বলল, পড়াশোনার দোহাই দিয়ে আর কত বছর থাকবি বাড়িতে? কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাস। এই বলে বাবা সেখান থেকে চলে যায়। আজ রোহানের কথা বেশ মনে পড়ছে। চোখ মুছে আমাদের দেখা হওয়া সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। আমি রেস্টুরেন্টে ঢুকতেই দেখি একটা টেবিলে রোহান বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম এবং রোহানের চোখে চোখে তাকিয়ে নির্মল কণ্ঠে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোহান অবাক হয়ে নীরবতা পালন করছে আর শান্ত গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলাম। ভারী নিঃশ্বাস ফেলে মসৃণ কণ্ঠে বললাম, আলহামদুলিল্লাহ। তা আপনার ওয়াইফ কেমন আছে? দেখা করাবেন না তার সাথে? রোহান হতাশার নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, নেই তো দেখা করাবো কি করে? আমি অবাক চোখে তাকিয়ে বললাম, নেই মানে? এখনো বিয়ে করেননি? না। কিন্তু কেন? ইচ্ছা হয়নি বা প্রয়োজন মনে করিনি। ছাড়ো আমার কথা, তুমি তোমার কথা বলো। তোমার হাজবেন্ড কেমন আছে? আমিও বিয়ে করিনি। কেন করনি? আমি মনে করি বিয়ে মানুষের জীবনে একবারই হয়, আর আমার বিয়ে হয়ে গেছে, তাই দ্বিতীয়বার আর ওসব চিন্তা ভাবনা করিনি। আমার কথায় রোহান বলল, ভালোবাসো এখনো আমাকে? কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললাম, বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। খানিকটা নড়ে চড়ে দাঁড়িয়ে বললাম, মিথ্যা বলবো না, হ্যাঁ, আজও আপনাকে অসম্ভব ভালোবাসি। কিন্তু আপনি তো... গলা দিয়ে আর কথা বের হলো না আমার। ছলছল করে উঠল চোখ জোড়া। চাপা কষ্টে বললাম, যাই হোক, বাদ দিন এসব কথা। আমার কথা শেষ না হতেই রোহান 2 হাত বাড়িয়ে আমাকে তার সাথে জড়িয়ে নেয়। রোহান আমাকে শক্ত করে ধরে আবদ্ধ করে নিল তার বুকের মাঝে, আর ভেজা গলায় বলল, আমি জানি আমি অনেক খারাপ। আমি ওই দিন তোমার হাত ছেড়ে দিয়েছিলাম, তোমাকে একা রেখে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমিও তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি তখন ওই পরিস্থিতিতে আমার কিচ্ছু করার ছিল না। একদিকে ছিল আমার মা ও আমার পরিবার, আর একদিকে ছিলে তুমি। আমি বাধ্য হয়ে তোমাকে ছেড়ে আমার পরিবারকে বেছে নিয়েছিলাম। কিন্তু অনামিকা, বিশ্বাস করো, সবকিছুর ঊর্ধ্বে আমি আজও তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি নির্বাক হয়ে রোহানের সব কথা শুনছি। চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। আমার শ্বাসরুদ্ধকর কষ্ট হচ্ছে। তাহলে কি সত্যি এবার আমি আমার রোহানকে নিজের করে পাবো? মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক। তারপর বললাম, তাহলে চলো দুজনেই পরিবারকে জানাই, হয়তো আমরা বুঝিয়ে বললে 2 পরিবার সম্মতি দিবে। রোহান বলল, ঠিক আছে। তারপর হাসি খুশিতে দুজনেই বের হয়ে গেল। বাড়িতে সোফায় বসা রোহান এবং রোহানের মা, আমিও বাবা। রোহানের মা বলল, তাহলে অবশেষে 2 বছর পরে আমাদের ছেলেদের ভালোবাসার জয় হলো। আমার বাবা বলল, আসলে এতে আমাদের অনেক দোষ রয়েছে। ছেলে মেয়েদের যেটা পছন্দ সেটাই করা আমাদের অভিভাবকদের উচিত। রোহানের মা বলল, তাহলে আর কোনো কথা নেই। অনামিকা মা, আজ থেকে তুমি আমাদের বাড়ির বৌমা। রোহান আর অনামিকা দুজন দুজনের দিকে চেয়ে মিষ্টি হাসি দেয়। আজ 2 পরিবার এবং অনেক কষ্টের ভালোবাসার পরিপূর্ণতা দেখে আমাদের গল্পটিও শেষ হলো। সম্মানিত ভিউয়ার্স, বাংলায় একটা প্রবাদ আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি তার প্রমাণ আমাদের এই গল্পে তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভালোবাসার মানুষকে শক্ত করে আগলে রাখার চেষ্টা করুন। ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। গল্প ও ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।